দিন আগের দিন আমরা কিসের ওই এমসিকিউগুলো করা হয়ে গেছিলো, ওই চ্যাপ্টারে আগের চ্যাপ্টারে আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেছে, ওই পার্টটা শেষ হয়ে গেছে, গ্লোব করে দিয়েছি আগের দিন। আজকে জিওলজি করব, ভূতত্ত্ববিদ্যা করব, জিওলজি করব। চলো জিওলজি করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার শুরু করো। জিওলজি শুরু করছি। ভূতত্ত্ব মানে পৃথিবীর ভেতরকার স্ট্রাকচার দেখবো, যে পৃথিবীর ভেতরে পৃথিবী কেমন। বাইরেরটা তো পড়ে নিলাম, যে বাইরে এটা আছে ওটা আছে, বাইরেরগুলো করা হয়ে গেছে। ভিতরের স্ট্রাকচারটা দেখবো, ভেতরে কেমন পৃথিবী, কেমন পৃথিবী ভিতরে। বাবলু, কেন্দ্রমণ্ডল, ভূমণ্ডল, হ্যাঁ ভালো, হ্যাঁ বলো, অনেকে আছে। চলো বলছে, প্রথম কথা হচ্ছে আমি পৃথিবীর ভিতরে জানবো কিভাবে, যে কি আছে, তার তো কিছু সোর্স লাগবে জানার জন্য। আমি বাইরে কি আছে সেটা আমি চোখে দেখে বুঝতে পারলাম, আমি দেখতে পাচ্ছি বাইরে বায়ু আছে, এই আছে, মহাকাশে এটা আছে, আমি যেতে পারছি। পৃথিবীর ভেতরে তার ঢুকতে পারবো না। আমি তেমন তো যে মাটি খুঁড়তে খুঁড়তে একদম পৃথিবীর ভিতরে গভীরতা পর্যন্ত ঢুকে যাব। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব প্রায় 6300 কিলোমিটারের কাছাকাছি, 6371 কিলোমিটারের কাছাকাছি। তো 6371 কিলোমিটার ঢোকা যাবে না। টেম্পারেচার প্রায় 6000 ডিগ্রি, সূর্যের কাছাকাছি টেম্পারেচার পৃথিবীর ভেতরে। তো এত টেম্পারেচারে তো ঢোকা যাবে না। তো গল্প হচ্ছে, তাহলে ভিতরে জানবো কীভাবে। যে কোনো জিনিসকে জানার দুটো সোর্স, একটা বাইরে থেকে দেখে জানতে পারবো, আর না হয় তোমার ভিতরে ঢুকে জানতে হবে। ধরে নাও আমি খাবার খেয়েছি, বিয়েবাড়ি গেছি, একদম পুরো একদম পেট একদম গলা পর্যন্ত খেয়েছি, হা করলে দেখা যাবে খাবার। তো এবার গল্প হচ্ছে, পেট খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার এমন তো না যে ফুড পয়জনিং হয়েছে, ডাক্তার তো এমন না আমার পেট কেটে দেখবে কি কি খাবার আছে, তা তো দেখবে না। তাহলে ডাক্তারকে যদি বুঝতে হয় যে আমি কি খেয়ে আমার ফুড পয়জনিংটা হয়েছে, দুটো সোর্স আছে। একটা হয় আমাকে আলট্রাসাউন্ড করবে, দেখবে পেটে কি আছে না আছে, আর না হয় আর একটা সোর্স আছে, বমি করে দিলাম আমি, ঠিক আছে, বমিটা দেখলো ভালো করে কি আছে, কি কি খাবার খেয়েছে, দুটাই সোর্স। তো পৃথিবীরও একই রকম, পৃথিবীর ভিতরে কি আছে দেখতে গেলে হয় পৃথিবীর আলট্রাসাউন্ড করতে হবে বাইরে থেকে, আর না হয় পৃথিবী বমি করবে, তাহলে দেখতে পাবো। তো আলট্রাসাউন্ডটা এখনই বুঝতে পারবো, আর বমিটা কি স্যার, বমিটাই লাভা, জ্বালামুখী, এটাই পৃথিবীর বমি। এটা দেখে বুঝতে পারবো যে পৃথিবীর ভিতরে কি আছে। বোঝা গেল? তাহলে দুটা পোর্শনেই দেখা যাবে। তো আমি এখান থেকে যখন অধ্যয়ন শুরু করব পৃথিবীর ভিতরে কি আছে, আমার কাছে কিছু ডিরেক্ট সোর্স আসবে, যেটা পৃথিবী বমি করে বের করেছে, এটা হচ্ছে পৃথিবীর ডিরেক্ট সোর্স। তাহলে কিছু ডিরেক্ট সোর্স আসবে, আর কিছু ইনডাইরেক্ট সোর্স আসবে, পৃথিবীর ভেতরে কি আছে সেটা জানার জন্য আমার দুই ধরনের সোর্স আসবে। একটা আমি একদম পৃথিবী যেটা বমি করে বের করেছে সেটা দেখে বুঝতে পারবো, আর কিছু ইনডাইরেক্ট সোর্স, বাইরেকার আমি আবহাওয়া দেখে, বাইরেকার পরিস্থিতি দেখে একটা ধারণা করতে পারবো যে ভেতরে কি হতে পারে। তো ডিরেক্ট সোর্সের মধ্যে কি আসবে, এর মধ্যে স্যার ভলক্যানো আসবে, এর মধ্যে আগ্নেয়গিরি আসবে, স্যার এর মধ্যে ভূমিকম্প আসবে, স্যার ইনডিরেক্ট সোর্সের মধ্যে কি আসবে, এর মধ্যে স্যার তাপমাত্রা আসবে, চাপ আসবে, প্রেসার, হ্যাঁ, ঘনত্ব আসবে, এর মধ্যে ঘনত্ব আসবে। এগুলো প্রত্যেকটা জিনিস দেখে আমি বুঝতে পারবো যে পৃথিবীটার ভেতরে কি আছে, এটা কি। বোঝা গেল? তাহলে দুটো পার্ট স্যার, একটা ডিরেক্ট সোর্স, একটা ইনডিরেক্ট সোর্স। দুটোই সোর্স দেখে আমি কল্পনা করতে পারবো যে কার মধ্যে কি ঢুকে আছে ভেতরে, ঠিক আছে। এইগুলো দেখেও বুঝতে পারবো, এইগুলো দেখেও বুঝতে পারবো যে পৃথিবীর ভেতরে কি আছে। এবার একটা করে স্যার, একটা করে পৃথিবী বুঝবো স্যার, অটোমেটিক দেবে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। বোঝা গেল স্যার? তাহলে একদম ঠিক মানুষের মতোই, আমাদের মতোই পৃথিবী। আমরা যেমন খেলাম, কি বললাম স্যার, আমি খাওয়া দাওয়া করেছি, আমি যদি ডাক্তারের কাছে যাই, পেট তো আর ডাক্তার অপারেশন করে দেখবে না যে আমি ভাত খেয়েছি না ডাল খেয়েছি,
ডাক্তারের কাছে বোঝারও দুটো অপশন, এক আমার পেটের আল্ট্রাসাউন্ড করে ছবি করে দেখবে, আর না হয় বলবে আমাকে তুমি বমি করো, তোমার বমিতে আমি দেখবো যে কী কী খেয়েছো তুমি। তো পৃথিবীরও স্যার সেম জিনিস একই রকমভাবে পৃথিবীও দেখবে। পৃথিবী হয় যদি বমি করে দেয় তাহলে আগ্নেয়গিরি হয়ে গেল, তোমার হচ্ছে গিয়ে ভূমিকম্প হলো, এগুলো পৃথিবীর বমি হয়ে গেল। আর না হতো স্যার আমাকে বাইরে থেকে একটা প্রতিচ্ছবি দেখে বুঝতে হবে, টেম্পারেচার দেখে হোক, চাপ দেখে হোক, ঘনত্ব দেখে হোক বুঝতে হবে। ঠিক আছে, চলো এবার ধরে নাও এই হচ্ছে এই পৃথিবী। ঠিক আছে, এই পৃথিবী এর 3টা লেয়ার আছে স্যার, একটা একটা করে আসি। 3টা লেয়ার আছে। আমরা আছি স্যার একদম বাইরে, আমরা স্যার এই যে আমরা বাড়িঘর করে বসে আছি, আমরা বাড়িঘর করে বসে আছি সব বাইরে, এই একদম ভূপৃষ্ঠের ওপরে। ভেতরের 3টা লেয়ার আছে পৃথিবীর। ঠিক আছে, গল্প হচ্ছে আমি যত স্যার নিচের দিকে নামবো, যত নিচের দিকে ঢুকবো, পৃথিবীর কেন্দ্রের দিকে যাব, টেম্পারেচার তত বাড়তে থাকবে। প্রত্যেক 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বাড়ে। তাহলে কি বললাম স্যার, 32 মিটারে, প্রত্যেক 32 মিটারে টেম্পারেচারের বৃদ্ধি হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রত্যেক 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বাড়তে থাকে। আমি খুঁড়ে 32 মিটার নামলাম, 1 ডিগ্রি বেড়ে গেল, আরও 32 যাব, আরও 1 ডিগ্রি বাড়বে। এই করতে করতে 320 মিটার যদি নিচে চলে আসি 10 ডিগ্রি বেড়ে যাবে। বাইরে যদি 30 ডিগ্রি থাকে 40 হয়ে যাবে ভেতরে, 320 মিটার গেলেই। তো বলছে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব অনেক বেশি, পৃথিবীর একদম কেন্দ্রে আসতে আসতে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। মানে বুঝতে পারছো সূর্যের বাইরের যে টেম্পারেচার, আমাদের পৃথিবীর টেম্পারেচার একই রকম। পৃথিবীর ভেতরে ঢুকলেই সূর্যের মতো টেম্পারেচার আছে পৃথিবীর ভেতরেই। তো এই পৃথিবীর এটা বাইরের গল্প গেল। এবার ভাবো তো, ধরে নাও আমরা কেক নিয়েছি, কেক। ঠিক আছে, এবার কেকটাকে যখন আমরা, কেকের যে ওপরে নাম লেখা আছে হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, উমুক ধুমুক, এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। কেকের ওপরের পোর্শনটা, যদি গোটা কেকটা পৃথিবী হয়, ওপরের পোর্শন এটা হচ্ছে আমার থাকার জায়গা। কিন্তু প্রত্যেকটা দেখবে একটা লেয়ার থাকে, পাউরুটি, ক্রিম, পাউরুটি, এরকমভাবে লেয়ার থাকে। তো এরকম পৃথিবীর একটা লেয়ার। এবার পাউরুটির লেয়ারটা যেমন হচ্ছে কঠিন, তারপরে ক্রিমের লেয়ার একটু অর্ধতরল, আবার পাউরুটি কঠিন। পৃথিবীর মধ্যেও এরকম কঠিন, অর্ধতরল, কঠিন, এরকম লেয়ার আছে। এবার ধরে নাও পাউরুটিটাকে যদি আমি মিডিল থেকে কেটে দিই, একটা খণ্ডে যদি কেটে দিই স্যার, এখান থেকে ধরুন আমি পাউরুটিটাকে আমি যখন কাটবো, এভাবে কাটি, তো এভাবে কাটলাম পাউরুটিটাকে। তো পাউরুটিটাকে যদি কাটি, দেখো তো এইভাবে করে কাটি তো পাউরুটিটাকে। যখন 8:30টায় পড়া তখন 8:45টায় আসবে, 9টায় করলে 9:15টায় আসবে। বাহ, সুন্দর সিস্টেম। তো পাউরুটিটাকে কাটছি, কেকটাকে স্যার কাটছি, কেকটাকে যদি কাটি এইভাবে কেকটা কাটবো আমরা, এইভাবে করে কাটি তো কেকটাকে। তো এই খণ্ডটাকে যদি আমি বাইরে বের করি, শুধু যদি এই খণ্ডটাকে নিয়ে দেখি, তাহলে দেখতে অনেকটা এরকম হয়ে গেল, ব্যাপারটা এরকম হয়ে গেল। মানে আমরা পৃথিবীর একটা পৃথিবীটাকে কেক ভেবে একটা অংশকে কেকে কেটে নিয়ে আমি দেখতে যাচ্ছি যে ওর মধ্যে কী আছে। ঠিক আছে, তো লিভার লেয়ারটাকে আমরা ডিফাইন করি। চলো, বলছে এই যে পৃথিবীর ভেতরে কি আছে, এটা প্রথম যিনি এটা নিয়ে আলোচনা করলেন, আলোকপাত করলেন, তার নাম হচ্ছে এডওয়ার্ড সুইজ। এডওয়ার্ড সুইজের নাম অনেকে শুনেছো স্যার। তাহলে স্যার এই যে ডিভিশনটা করতে যাচ্ছি, এটা কার ডিভিশন করা? এটা স্যার এডওয়ার্ড সুইজের করা। এডওয়ার্ড সুইজের করা এই ডিভিশন। ঠিক আছে, 3টা পার্টে পৃথিবীর এই 3টা লেয়ারে এই ডিভিশনটাকে করা হয়েছে। কি কি স্যার? বলছে প্রথমের যে অংশটা, প্রথমের যে পার্টটা, এই পার্টটাতে সিলিকন, এই পার্টটাতে স্যার সিলিকন আর অ্যালুমিনিয়াম, সিলিকন আর অ্যালুমিনিয়াম প্রচুর আছে। এটা হচ্ছে স্যার সিয়াল, সিলিকন আর অ্যালুমিনিয়াম একসাথে আসলে সিয়াল। ঠিক আছে, এই পার্টটাতে প্রচুর পরিমাণে সিলিকন আর অ্যালুমিনিয়াম আছে। মানে আমরা যে ভূপৃষ্ঠে আছি, এটা কিন্তু স্যার, এটা কিন্তু সিয়ালের অংশ। শুধুমাত্র এটা না, এর ভিতরে আবার 32 কিলোমিটার পর্যন্ত সিয়াল আছে। তো আমরা যে অংশে আছি বা যে অংশটা আমরা খোঁড়াখুড়ি করি, বাড়ি করব বা জল নিব, এগুলো প্রত্যেকটা কিন্তু সিয়ালের অংশ। এমন হয় না যে আমি খুঁড়তে খুঁড়তে 32 কিলোমিটার নিচে চলে গেছি, যাই না, এর ভিতরে গেলেই একদম মরে যাব। ম্যাগমা আছে, লাভা আছে এর ভিতরে। তাহলে আমরা যা কার্যকলাপ করি সিয়ালের ওপরেই। আমাদের যে ভূপৃষ্ঠটা আছে এটাও কিন্তু সিয়ালের ওপরে আছে। ঠিক আছে, দেখবে কি বললাম স্যার, সিয়ালে কি আছে? সিলিকন আর অ্যালুমিনিয়াম। এই যে আমাদের মাটি সিলিকনের তৈরি,
সিলিকন, মাটিতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে, বালুগুলোতে চলে যাবে, বালু মাটিগুলোতে অ্যালুমিনিয়াম চলে আসবে স্যার, ওখানে কিছু অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। তো আমাদের বেশিরভাগটাই উনি দেখলেন যে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে আমাদের এই শিয়াল পার্টটা, ঠিক আছে। এর নিচের পার্টটা, এর পরের পার্টটা স্যার, এটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। তাহলে স্যার শিয়াল, এই সিলিকন এবং হচ্ছে ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি পরের পার্টটা। তাহলে শিয়াল হয়ে গেল, সীমা হয়ে গেল, ঠিক আছে। একসাথে নিয়ে আসলাম স্যার সীমা, সিলিকন আর এমএ, ঠিক আছে। এর নিচের পার্টটা একদম কোর পার্টটা, যেটা একদম ভেতরের অংশ, যেখানে সব থেকে বেশি তাপমাত্রা, টেম্পারেচার, স্যার এটা তৈরি হচ্ছে নিকেল আর হচ্ছে তোমার হচ্ছে আয়রন দিয়ে, ফেরাস দিয়ে, নিকেল এবং ফেরাস দিয়ে, ঠিক আছে। তাহলে তিনটা পার্ট, শিয়াল, সীমা আর নিফে, তিনটা পার্ট স্যার। এটা হচ্ছে এখানে স্যার সিলিকন এবং অ্যালুমিনিয়াম সব থেকে বেশি আছে, সিলিকন ম্যাঙ্গানিজ আছে, এখানে স্যার নিকেল এবং আয়রন আছে। এবার গল্প স্যার কোন পার্টে কি দেখা যায় বলছে, এই যে ওপরের লেয়ারটা দেখতে পাচ্ছ, এই ওপরের লেয়ারটা, এটা সব থেকে, আমরা যে পোর্শনটাতে আছি শিয়ালটা, বলছে এটা সব থেকে পাতলা লেয়ার, 1%। আমি যদি টোটালটা 100% হয়, এই ওপরের লেয়ারটা শুধুমাত্র 1%, এইটুকুটা 1%, 1% এটা, এই শিয়ালের পার্টটা 1%। সব থেকে বড় লেয়ার হচ্ছে সীমার পার্টটা, এটা প্রায় 80% প্লাস, 83%-এর আশেপাশে হচ্ছে এই লেয়ারটা, আর এটা হচ্ছে বাকি 16% হচ্ছে নিফের পার্টটা। বোঝা গেল? তাহলে সব থেকে বেশি আছে সীমাতে, সব থেকে কম আছে শিয়ালে। আমরা যে পার্টটাতে আছি এটা সব থেকে ছোট লেয়ার, সব থেকে পাতলা লেয়ার, সব থেকে বড় লেয়ার, সব থেকে বড় চওড়া লেয়ার হচ্ছে সীমা, মিডলের পার্টটা, যেখানে এখানেই যত ধরনের অ্যাক্টিভিটি এখানেই হচ্ছে। এত লেট কেন স্যার? 8:30 ঠিক ছিল, 8:30 হলে 9টায়, তাহলে 9টায় শুরু হবে। বোঝা গেল? সমস্যা নেই? নাই তো? নাই স্যার। নিফে, NiFe, নিকেল আর ফেরাস আয়রন, NiFe, নিফে বলা হয় নিকেল এবং হচ্ছে আয়রন। এটা ছিল স্যার এডওয়ার্ড সুইজের করা ডিভিশন। বলছে পরে যখন আরেকটু উন্নত হলো, বলছে আমাদের মডার্ন যে ডিভিশন করা হয়েছে সেটাকে এটা থেকে একটু সেপারেট করা হয়েছে। এটা এডওয়ার্ড সুইজের ডিভিশন করা ছিল, বলছে এখান থেকে মডার্ন ডিভিশনটাকে একটু আলাদা করা হয়েছে। আচ্ছা, তার আগে একটা জিনিস শুধু এখানে লিখে রাখো স্যার, এই যে শিয়ালের পার্টটা, এখানে বেশিরভাগ অ্যাসিড দেখা যায়, অ্যাসিড, এখানে স্যার বেশি অ্যাসিড রয়েছে, অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে। এখানে স্যার ক্ষার, সীমাতে ক্ষার রয়েছে বেশি, সীমাতে রয়েছে ক্ষারের পরিমাণ বেশি। এখানে অ্যাসিডের পরিমাণ বেশি আছে, সীমাতে স্যার ক্ষারের পরিমাণ বেশি আছে, ঠিক আছে। সমস্যা কারো নাই? তাহলে স্যার এটা অ্যাসিডের পরিমাণ আছে, এখানে ক্ষারের পরিমাণ আছে, আর নিচটাতে স্যার আছে নিফে, এখানে স্যার লোহা। দেখো এই যে মিডিলের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাতেই যত ধরনের আগ্নেয়গিরি, যত ধরনের লাভা সব এখান থেকেই বেরায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা নিয়ে ফোন করছি, দেখি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখ, তাহলে এই গেল হচ্ছে গিয়ে টোটাল পার্ট, ঠিক আছে। তাহলে এখানে অ্যাসিডের পরিমাণ বেশি, এখানে ক্ষারের পরিমাণ বেশি। যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় আমাদের যে আগ্নেয়গিরি হয়, আমাদের যে লাভা হয় বেরাচ্ছে, তো স্যার সেটা কোন পার্ট থেকে বেরাচ্ছে? সীমা থেকে বেরাচ্ছে। যা অ্যাক্টিভিটি সব এখানে, যত তরল গল্প সব এখানে, এই নিচে না। কিন্তু এই নিচের পোর্শনটা আবার কঠিন হয়ে গেছে। অদ্ভুত রকম একটা ব্যাপার না, যে এটা যদি স্যার এটা তরল আবার এটা কঠিন হলো কেমন করে?
বলছে এটাও তো, এখানে তো উত্তাপ বেশি, এটা তো তরল হওয়া উচিত। বলছে চাপটাও এত বেশি, শুধু উত্তাপ বেশি হলে তো হবে না, এখানে স্যার লোহার পরিমাণ প্রচুর আছে, লোহার পরিমাণও প্রচুর, আর উপর থেকে চাপটাও বেশি। তুমি যত নিচে থাকবে, তিনজনকে ঘুমিয়েছি, নিচে স্যার, নিচে একটা পাতলা ছেলে আছে, ওপরে স্যার একটা মোটুকে দিয়েছি, আর তার উপরে আরেকজনকে দিয়েছি, তো নিচে যে থাকবে ও তো টেপসে যাবে। সে যতই ও যেমনই থাক, ওর শরীরে মাংস বেশি থাক আর যাই থাক, ও কিন্তু আর নরম থাকবে না, ও একদম চেপটে যাবে। এরকম হয়েছে স্যার নিফের অবস্থা। এখানে তাপ বেশি, অবশ্যই তাপ বেশি, কিন্তু তার সাথে চাপটাও বেশি, ওকে একদম কঠিন করে দিয়েছে। কিন্তু এই পোর্শনটা এখানে কিন্তু স্যার তরল, অর্ধ তরল অবস্থায় আছে, ম্যাগমা আছে, লাভা সব এই পোর্শনে আছে। এবার এটারই একটু মডার্ন ভার্সানে আসি। বলছে ঠিক একই রকমভাবে ডিভিশন, বলছে এটাকে যখন ডিভিশন করা হলো, এটাকেও দুরকমভাবে করা হলো। একটা কেমিক্যাল ডিভিশন করা হলো, কেমিক্যালের উৎপত্তির ওপর ভিত্তি করে ডিভিশন করা হলো, আর একটা ডিভিশন করা হলো মেকানিক্যাল ডিভিশন করা হলো। মেকানিক্যালভাবে দুরকমভাবে ডিভিশন করা হলো, দুটো পার্ট আমরা আলাদা আলাদা করে দেখব। তো এখন যে পার্টটা করছি এটা হচ্ছে কেমিক্যাল ডিভিশন, ঠিক আছে। এটা মডার্নভাবে, আগে তো ছিল এডওয়ার্ড সুইস ওটাকে ডিভিশন করেছিল, বলছে সিয়াল সীমাতে, আর আমরা ডিভিশন এখন করি না, এখন আমরা অন্যরকমভাবে ডিভিশন করি। চলো ডিভিশন দেখি। একই জিনিস, বলছে ওপরের লেয়ারটার নাম হচ্ছে ক্রাস্ট, ওপরের যে লেয়ারটা এটাকে ক্রাস্ট বলে, যেটা তখন সিয়াল ছিল এটার নাম ক্রাস্ট। মিডিলের যে লেয়ারটা আছে, যেটা সব থেকে বড় লেয়ার, এটা মেন্টাল বলে, আর নিচের যে লেয়ারটা এটা হচ্ছে কোর, নিচের লেয়ারটা হচ্ছে কোর পার্ট। তাহলে হচ্ছে ক্রাস্ট, মেন্টাল আর কোর, ক্রাস্ট, মেন্টাল আর কোর। ব্যাপার মোটামুটি যে ব্যাপার সিয়াল সীমা নেফেতে ছিল, ব্যাপারটা সেমি, ডিভিশনটা আলাদাভাবে করা হলো। এবার বলছে শুধুমাত্র এই ডিভিশন না, এখান থেকে স্যার আসলো ডিসকন্টিনিউটি লাইন, কিছু লাইনের ব্যাপার, ডিসকন্টিনিউটি লাইন বলা হয়, ডিসকন্টিনিউটি লাইন বলা হয়। এখান থেকে আসলো ডিসকন্টিনিউটি লাইন, লাইনের কথা কিছু। এই যে দেখো, ক্রাস্ট থেকে মেন্টালকে আলাদা করেছে একটা লাইন, এটা রেখা। তারপরে স্যার মেন্টাল থেকে কোরকে আলাদা করেছে একটা রেখা, ঠিক আছে। এই যে রেখাগুলোর এক একটা করে নামকরণ করা হয়েছে, তার সাথে সাথে এইগুলোকেও আবার মিডিল থেকে ডিভিশন করা হয়েছে। বলছে ক্রাস্টকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ক্রাস্টকে দুভাগে ভাগ করেছে, মেন্টালকে দুভাগে ভাগ করা হয়েছে, কোরকে দুভাবে ভাগ করা হয়েছে। বলছে এইভাবেও ডিভিশন করা হয়েছে, ঠিক আছে। চলো একটা একটা করে দেখি। স্যার এই যে প্রথম যে লাইনটা, স্যার ক্রাস্টকে যে দুভাগে ভাগ করেছে, এই ওপরের পার্টটার নাম হচ্ছে আপার ক্রাস্ট, আর নিচেরটার নাম হচ্ছে লোয়ার ক্রাস্ট। একই রকমভাবে আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, আপার কোর, লোয়ার কোর। তাহলে বোঝা গেল, একটা লিখে দিচ্ছি, ব্যাপার সবগুলো একই। এটা হয়ে গেল স্যার আপার ক্রাস্ট, এটা হয়ে গেল লোয়ার ক্রাস্ট, আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট, ঠিক আছে। আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, আপার কোর, লোয়ার কোর। তাহলে এই আপার কাস্ট আর লোয়ার কাস্টকে যে রেখাটা আলাদা করেছে তাকে কনরাদ লাইন বলা হয়। বাংলাতে কনরাদ বলে, কনরাগ বলে, ঠিক আছে। এটা হচ্ছে কনরাদ লাইন, ঠিক আছে। এবার স্যার এই যে মেন্টাল, এই যে এই লাইনটা, এই যে স্যার এই লাইনটা, এই যে মেন্টাল আর হচ্ছে ক্রাস্টকে যে আলাদা করেছে, এই যে মোটা লাইনটা, এটাকে বলা হয় মোহে লাইন। মোহ, ঠিক আছে। এবার স্যার এই লাইনে আসি, মেন্টাল, এই যে এই লাইনটাতে আসি স্যার। মেন্টাল দুটোকে যে আলাদা করেছে, আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল যে আলাদা করেছে, এটার নাম স্যার রেপিটি, 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 রেপিটি। তাহলে আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল, আপার মেন্টাল লোয়ার মেন্টালকে আলাদা করেছে রেপিটি লাইন, ঠিক আছে। মেন্টাল আর কোরকে আলাদা করেছে গুটেনবার্গ, গুটেনবার্গ, গুটেনবার্গ। আর স্যার আপার কোর আর লোয়ার কোরকে
এটাকে আলাদা করেছে, এটাকে আলাদা করেছে লেহমান, 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 হ্যাঁ ঠিক আছে। দেখো প্রত্যেকটা লাইন আমরা শিখে নিলাম, তোমাকে একদম তুলে তুলে কোশ্চেন দিবে যে আপার ক্রাস্ট লোয়ার ক্রাস্টের মধ্যে যে ডিসকন্টিনিউটি লাইন আছে তার নাম কি, তার নাম স্যার কর্নার্ড লাইন। স্যার ক্রাস্ট আর মেন্টালকে আলাদা করেছে মোহ লাইন। তোমাকে বলবে আপার মেন্টাল আর লোয়ার মেন্টালকে আলাদা করেছে রেপিটি লাইন। মেন্টাল আর কোরকে আলাদা করেছে গুটেনবার্গ। আপার কোর আর লোয়ার কোরকে আলাদা করেছে লেহমান লাইন। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার গল্প হচ্ছে স্যার পরীক্ষা হলে ভুলে যাব যে কোনটা কোন লাইন কাকে আলাদা করেছে। এখন তো মনে আছে পরীক্ষা হলে স্যার কোনটা লেহমানটা চলে গেছে ওপরে, গুটেনবার্গ চলে এসেছে নিচে, মোহ চলে গেছে মিডিলে, এরকম হয়ে যাবে পরীক্ষা হলে। তো একটা লাইন লিখছি, লিখে রাখো পরপর, তাহলে মনে থাকবে। লেখার কিছু নাই, মনে রাখবে স্যার কোমরে, কোমরে গু লেগে আছে। দেখো দেখো পরপর মনে থাকবে। দেখো কোমরে স্যার কনরাদ লাইন, ম দিয়ে স্যার মোহ লাইন, রে থেকে রেপিটি লাইন, গু থেকে গুটেনবার্গ আর লেগে থেকে লেহমান। ঠিক আছে, একদম পরপর পাঁচটা মনে রাখবে। বাবলু, বাবলু বুঝলে? বুঝে গেছে স্যার? পরপর মনে থাকবে স্যার, পরপর একদম মনে করবে, পরপর একদম মনে রাখবে, সিকোয়েন্সভাবেই মনে রাখবে। তো এই যে পার্টটা পড়লাম স্যার, এই যে পার্টটা পড়লাম, এটা কিন্তু ছিল মডার্নভাবে এটাকে নতুন করে এটাকে ডিভিশন করা হয়েছে কেমিক্যাল ডিভিশনের ভিত্তিতে। ঠিক আছে, আচ্ছা একটু আগে দেখো যখন আমরা পড়ছিলাম সুইজের যে আমরা ডিভিশনটা পড়ছিলাম, ওখানে আমরা পড়েছিলাম যে মেন্টাল যে পার্টটা সেখানে ক্ষার থাকে বেশি। তারপরে হচ্ছে গিয়ে তোমার উপরের যে পার্টটা শিয়াল, যেটা স্যার শিয়ালের ওই পার্টটা স্যার ওখানে স্যার থাকে অ্যাসিড বেশি। তো গল্প দেখো একটা জিনিস, আমি যদি আগেরটার সাথে তুলনা করি, এটাকে আগেরটার সাথে যদি তুলনা করি, তাহলে এই পার্টটা স্যার শিয়ালের পার্ট, ক্রাস্টের পার্টটা, এই পার্টটা হচ্ছে সীমার পার্ট, এটা নিফের পার্ট। বলছে এই ছবি অনুযায়ী বলছে পুরোটাতে মেন্টালের পুরোটাতে ক্ষার থাকে না। ওরা তো বলেছিল মেন্টালে পুরোটা ক্ষার, বেশিরভাগ ক্ষার থাকে। এরা বলছে মেন্টালের পুরোটাতে ক্ষার থাকে না, আপার মেন্টাল আর লোয়ার ক্রাস্ট এই পোর্শনটাতে ক্ষার থাকে, এই পোর্শনটাতে ক্ষার থাকে, আর এই ওপরেরটাতে অ্যাসিড থাকে। ঠিক আছে, যদিও লিখতে হবে না, জেনে রাখো লোয়ার ক্রাস্ট আর এই পোর্শনটাতে ক্ষার থাকে, আর এই দিকটাতে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। মানে যত ওপরের দিকটাতে অ্যাসিডটা বেশি, নিচের দিকে একটু নামলে ক্ষারটা এই জায়গাতে, পুরো মেন্টাল জুড়ে ক্ষার না। ঠিক আছে, যদি স্যার এই রেসপেক্টে বলে যে তোমার লাভা কোথা থেকে বেরায়, আগ্নেয়গিরি কোথা থেকে হয়, স্যার মেন্টাল পার্ট থেকে হয়। এই মেন্টাল পার্টটা কিন্তু অর্ধতরল। এর উপরে আছে ক্রাস্ট। আমরা যে বাড়িঘর করে আছি ক্রাস্টের উপরে আছি, আর ক্রাস্টের নিচে আছে মেন্টাল পার্ট। ধরে নাও কি বলবো, ধরুন একটা লোক ঘুমিয়ে আছে, খুব বড় ভুঁড়ি, একদম সেরা এত বড় ভুঁড়ি ঘুমিয়ে আছে। এবার যতই ওর ভুঁড়ি শক্ত, তুমি ওর উপরে ধরুন একটা বাচ্চা উঠে গেছে, ওর ভুঁড়ির উপরে খুব মজা নিয়ে লাফাচ্ছে। ঠিক আছে, ও কিন্তু সোজাসুজি একদম বসতে পারবে না। দেখবে ও ভুঁড়ির উপরে যদি বসে থাকে মাঝে মধ্যে টলমল খাবেই, কারণ ভুঁড়িটা তো আর চর্বি পারতো, লিকুইড অর্ধতরল পারতো, ও তো একদম সলিড না, ইট দিয়ে আর ভুঁড়ি তো বানা নাই যে একদম সলিড হয়ে আছে ওর উপরে, তাহলে ওটা কিন্তু টলমল খাবে। তো একই রকম ব্যাপার, এই পুরো ক্রাস্টটা কিন্তু মানে একদম শক্ত পার্ট, কঠিন পার্ট ক্রাস্টটা, এর উপরে আমরা বাড়িঘর করে আছি, কোনো অসুবিধা নাই। কিন্তু ক্রাস্টটা তো ভেসে আছে মেন্টালের ওপর, ক্রাস্ট আর মেন্টালটা তো অর্ধতরল। এবার মেন্টালে যখনই কোনো, একটু পরে আমরা প্লেট টেকটোনিক পড়বো, প্লেটের ব্যাপার দেখবে মেন্টালটা যখনই একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওর এটা লিকুইড তো, যখন একটু ডিস্টার্ব হচ্ছে গোটা ক্রাস্টটাকে ভাসাচ্ছে, তখনই ভূমিকম্প তৈরি হচ্ছে। যদি থাকে মানে কি বলবো স্থান মানে তোমার স্থল থাকে, তাহলে ভূমিকম্প হবে। যদি জল থাকে সুনামি তৈরি হবে। সুনামিটা তো আর কিছু না, জলের যে ভূমিকম্প সেটাই সুনামির আকার। তো আসবো ধীরে ধীরে। তো পুরো ঘটনাটা এইভাবে এগাচ্ছে। তো এটা গেল স্যার কেমিক্যাল ডিভিশন। এবার আসি একটু এর মেকানিক্যাল ডিভিশনে। মেকানিক্যাল ডিভিশন কি বলছে, জিনিস একই, এই জিনিসগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। চলো মেকানিক্যাল ডিভিশনে আসি। বলছে এর একদম ফার্স্ট যে লেয়ারটা, এটাকে বলা হয় লিথোস্ফিয়ার। একদম যে ওপরের লেয়ারটা, এটাকে বলা হয় লিথোস্ফিয়ার।
লিথোস্ফিয়ার। এটা মোটামুটি 0 কিলোমিটার টু 100 কিলোমিটার, 0 কিলোমিটার টু 100 কিলোমিটার। একদম ওপরের যে পার্টটা এটার নাম হচ্ছে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, ঠিক আছে। এবার এর পরের যে অংশটা, এর পরের যে অংশটা, ঠিক আছে, আগে ভাগগুলো করে নিই। এটাকে স্যার বাংলায় বলে, বাংলায় কি বলে, ইংলিশে লিখে রাখো অ্যাস্ট্রোস্ফিয়ার, অ্যাস্ট্রোস্ফিয়ার। এটা হচ্ছে মেসোফেরিক মেন্টাল, পরেরটা মেসো, এটাকে ASTHRO, অ্যাস্ট্রোস্ফিয়ার। এটা হচ্ছে মেসোফেরিক, মেসোফেরিক, ফেরিক, মেসোফেরিক মেন্টাল, মেসোফেরিক মেন্টাল। তারপরে এটা হয়ে গেল আপার, আপার বা আউটার যা বলো, আপার কোর। আর এটা নিচেরটা হয়ে গেল ইনার কোর, ইনার কোর। এটা হচ্ছে 100 থেকে প্রায় 400 কিলোমিটার, 400 কিলোমিটার। এটা মোটামুটি 400 থেকে 2900 কিলোমিটার। এটা 2900 থেকে 5155 কিলোমিটার। আর বাকি নিচে তো আমরা জানি, একটু আগে পড়লাম 6371 কিলোমিটার এই নিচের লেয়ারটা। এটা স্যার ডিভিশনটা লিখে রাখো। এটা হচ্ছে তোমার মেকানিক্যাল ডিভিশন আর্থের ইনার পার্টের। পটাপট পটাপট লিখে রাখো। 0 ডিগ্রি না স্যার, ওটা কিলোমিটার, ডিগ্রি না, কিলোমিটার। হয়েছে, হয়ে গেছে স্যার। আচ্ছা দেখো তো, বলছে এই যে মেসোফেরিক মেন্টাল, মেসোফেরিক যে মেন্টাল এই পোর্শন, মানে এদের এই ডিভিশন অনুযায়ী এই যে মেসোফেরিক মেন্টাল এই পোর্শনটা থেকে এই পোর্শনটাতে লাভা বেরায়। মেসোফেরিক যে মেন্টাল, নাম শুনে বুঝতে পারছো, ঠিক আছে, এই পোর্শনটা থেকে লাভার উৎপত্তি হয়। লিখে রাখো এখান থেকে স্যার, লিখে রাখো এখান থেকে লাভা তৈরি হয়। মেসোফেরিক মেন্টাল, আগের যে মেন্টাল পড়লাম সেম জিনিস, নামটা আলাদা করা হয়েছে, মেসোফেরিক মেন্টাল, এখান থেকে লাভার উৎপত্তি। আচ্ছা, আর একটা জিনিস স্যার, এখানে আর একটা জিনিস লিখে নাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখো স্যার, এই যে অ্যাস্থনোস্ফিয়ার বা অ্যাস্থ্রোস্ফিয়ার এই যে পার্টটা, এই পার্টটা থেকে লাভা তৈরি হয়, এইখানে অরিজিনেট হয় লাভা, ঠিক আছে, কিন্তু এর যে ফ্রিকোয়েন্সিগুলো, এর ফ্রিকোয়েন্সিগুলো সব থেকে বেশি প্রভাব দেখা যায় এই পার্টটাতে। মানে জিনিসটা তো আমার এক জায়গাতে তৈরি হলে ওর তো একটা ফ্রিকোয়েন্সি চারিদিকে ছড়াবে, তো ও এর সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি দেখা যায় এই অ্যাস্থনোস্ফিয়ারে। এর ওপরের পার্টটা এখানে সব থেকে বেশি, এই পার্টটা হচ্ছে লিকুইড পার্ট। এই পার্টটা লিকুইড বলতে একদম জলের মতো লিকুইড না, লিকুইড বলতে অর্ধতরল। তো এই পার্টটা লিকুইড পার্ট। আর এই যে আপার কোর যে দেখতে পাচ্ছ, এই পার্টটাও কিন্তু লিকুইড পার্ট। লিকুইড মানে লিকুইড বলতে আমি একদম পিওর লিকুইডের কথা বলছি না, অর্ধতরল, অর্ধতরল পার্ট। এবার গল্প হচ্ছে, আমরা দেখবে পড়ে এসেছি যে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়, পরিচিত, এই 7 রেক্টার স্কেলে 7 অমুক ধুমুক মাপি। বলছে কীভাবে মাপি? বলছে মাপি এইভাবে, ধরো না এখানে একটা বসানো আছে সিসমোগ্রাফ, বলছে এখান থেকে একটা তরঙ্গ যখন বেরাবে, আমরা বলো তো যে কোনো শব্দ বা তরঙ্গ কঠিনে বেশি স্পিডে যায় না ইসে যায় তরলে? কঠিনে স্পিড বেশি। তো কঠিনে যদি স্পিড বেশি হয়, তাহলে এই যে ওপরের পার্টটা এটা কঠিন, এটা লিকুইড, কঠিন, আবার লিকুইড আছে, আবার নিচে কঠিন আছে। তাহলে এই যখন এখান থেকে যখন তরঙ্গটা আসবে, এখান থেকে যখন তরঙ্গটা আসবে, তাহলে কঠিনের স্পিড একরকম হবে, লিকুইড যখন আসলো তখন এখানে স্পিডটা একটু কমে যাবে, আবার এখানে আসছে স্পিড বেড়ে যাচ্ছে, আবার এখানে আসলো লিকুইড, স্পিড কমছে, আবার স্পিড বাড়ছে, এইভাবে তরঙ্গটা যায়। এবার এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি দেখবে যে ওরা যখন মাপে তখন দেখছে যে এটা কতটা বেঁকেছে, কতটা জোরালোভাবে বাঁকছে, কতটা জোরালোভাবে যাচ্ছে, কতটা আমার সিগন্যালটা কীভাবে ক্যাচ করছে, এই টোটাল ওরা সিস্টেমটা দেখে বুঝতে পারে যে কত রেক্টার স্কেলে ওর ভূমিকম্পটা এসছে।
বোঝা গেল? আচ্ছা, আর একটা ভূমিকম্প নিয়ে আমরা একটু পরে যদিও ডিটেলসে পড়বো। বলছি আর একটা ভূমিকম্পের আর একটা ব্যাপার আছে, সে যদি আমি আগের চিত্র অনুযায়ী বলি মেন্টাল থেকে হোক বা এখান থেকে যদি বলি অ্যাস্থেনোস্ফিয়ার বা মেসোস্ফিয়ারের যে এই যে ওপরের পার্টটা বা অ্যাস্থেনোস্ফিয়ার এই যে পার্টটা থেকে যখন বেরাচ্ছে, ভাবো তো এখান থেকে যখন একটা ছোটোখাটো জিনিস তো না, ভূমিকম্প যখন আমার লাভা বেরায়, যখন আগ্নেয়গিরি হয় তখন অল্প তার বেরায় না, বেরাচ্ছে যখন পুরো একটা অংশ এখান থেকে পুরো একটা অংশ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, পুরো একটা অংশ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো বাইরের দিকে যদি বেরিয়ে যায় এই জায়গাটা তো ফাঁকা সৃষ্টি হবে, ফাঁকা সৃষ্টি হবে। তো এই ফাঁকা গ্যাপটা তো তখন পূরণ করতে আশেপাশ থেকে যেগুলো লিকুইড ওগুলো তো আসবে, গ্যাপটা তো ফাঁকা তো থাকবে না, আশেপাশ থেকে এসে জিনিসটা পূরণ করবে। যখনই আশেপাশ থেকে আসবে পুরো প্লেটগুলো এবার নড়াচড়া শুরু করে দেবে। এখান থেকে তো বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে জায়গাটা শূন্য হয়ে গেছে, ওটাই যখন ফিল আপ করতে আসছে আশেপাশেগুলো নড়ে যাচ্ছে, তখনই ভূমিকম্প হচ্ছে, কাঁপছে। ঠিক আছে, তো এই গেল এটার ডিভিশন। ঠিক আছে, আচ্ছা সমস্যা কারো? তাহলে আমরা কি কি পড়লাম স্যার? আমরা পড়লাম পৃথিবীর যে ইনার পার্ট, সেই ইনার পার্টকে প্রথমে দেখলাম যে সুইচ এটাকে 3 ভাগে ভাগ করেছিল। কি কি ভাগ? একটা দেখলাম শিয়াল, সীমা আর নিফিল। ঠিক আছে, ওপরের পার্টটা একদম শিয়াল, যেখানে আমরা থাকি, শিয়াল পার্ট। বলেছে এক পৃথিবীর নিচে যত নামা যাবে প্রত্যেক 32 মিটারে 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে থাকে। এবার নিচে নামতে নামতে শিয়ালের পার্টটা ক্রস করে যখন সীমাতে ঢুকে যাচ্ছি, বলছে ওখানে অর্ধতরল ম্যাগমা, লাভা, আগ্নেয়গিরিগুলো ওখানে জমা আছে। ঠিক আছে, এই পার্টটা ক্ষারীয়, ওপরের পার্টটা অ্যাসিড। তারপরে নিফেতে যখন গেলাম, বলছে নিফেটা আবার একটু কঠিন। বলছে কেন কঠিন? যদিও উত্তাপ বেশি নিফেতে, তার সত্ত্বেও কঠিন এই কারণে, কারণ ওখানে চাপ প্রচণ্ড চাপে ওটা কঠিন হয়ে যাচ্ছে ওই পার্টটা। ওখানে কিসের পরিমাণ বেশি? নিকেল আর আয়রনের পরিমাণ বেশি। ঠিক আছে, তারপরে চলে আসলাম স্যার পরের পার্টে আসলাম যে আমাদের আধুনিক মতে এটাকেই একটু আবার মডার্ন করা হয়েছে। বলছে দু রকমভাবে ভাগ করেছে, একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, একটা হচ্ছে কেমিক্যাল পার্ট। কেমিক্যাল পার্টে যখন ভাঙতে গেলাম দেখলাম এটা ক্রাস্টকে আবার দুটো ভাগে ভেঙেছে, আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট। তারপরে হচ্ছে গিয়ে মেন্টাল, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল। তারপরে হচ্ছে কোর, আপার কোর, লোয়ার কোর, এইভাবে ডিভিশন করা হয়েছে। তারপরে আমরা যে লাইনগুলো ডিসকন্টিনিউটি লাইন, সে লাইনগুলো পড়লাম। লাইনগুলো স্যার প্রথমে একটা কনরাদ লাইন ছিল, মোহে লাইন ছিল, তারপরে গিয়ে রেপিটি লাইন ছিল, গুটেনবার্গ লাইন ছিল, আর হচ্ছে গিয়ে লেহমান লাইন ছিল। আমরা 5টা লাইন বিভিন্ন ডিভিশনে লাইনগুলো পড়লাম। এটা তো গেল স্যার কেমিক্যাল ডিভিশন। তারপরে যদি আসি স্যার, এবার আসলাম স্যার মেকানিক্যাল ডিভিশনে। প্রথম পার্টটা যে পড়লাম লিথোস্ফিয়ার পড়লাম, তারপরে অ্যাস্থেনোস্ফিয়ার পড়লাম, মেসোফেরিক মেন্টাল পড়লাম, আপার কোর পড়লাম, তারপরে ইনার কোর পড়লাম। তো এই যে পোর্শন, এই যে পার্টটা আমরা বললাম আগ্নেয়গিরির মেন পার্ট, মেন আগ্নেয়গিরিটা কোথা থেকে উৎপন্ন হয়? বললাম যে মেসোফেরিক যে মেন্টাল, তার ওপরের লেয়ার বা অ্যাস্থেনোস্ফিয়ার, এই পুরোটা আর হচ্ছে এর ওপরের কিছু পার্ট হচ্ছে এখান থেকে আগ্নেয়গিরির উৎপন্ন হয়ে বাইরের দিকে বেরায়। ঠিক আছে, লাভা এখান থেকেই বাইরের দিকে বেরায়। এই ছিল টোটাল পৃথিবীর এনার পার্টের গল্প। এবার আসছি স্যার, এবার একটু আর্থের জন্মের আগের গল্পতে আসি, পৃথিবীর জন্মলগ্নে আসি। যে আমরা এই যে কন্টিনেন্টগুলো আছে, সুপার কন্টিনেন্টগুলো, এই যে বিভিন্ন মহাদেশ আছে, দেশ আছে, এইগুলো তৈরি হলো কিভাবে? বুঝতে গেলাম পৃথিবীর ভিতরে কি আছে, বাইরে কি আছে, আগের দিন বুঝে গেছি, পৃথিবীর রেখা মেখা সব বোঝা হয়ে গেছে, ভিতরেরটা বুঝে গেলাম। এবার পৃথিবীর ভূপৃষ্ঠে আসি, যে এই যে ভূপৃষ্ঠে যে বিভিন্ন দেশ মহাদেশ তৈরি হলো, এটা হলো কিভাবে? ঠিক আছে, বলছে গোটা পৃথিবী প্রথমে তো একটা আগুনের গোলা ছিল, ধীরে ধীরে তাপ লস করতে 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 তারপরে এটা গিয়ে একটা ঠান্ডা ভূমিতে এসছে। বলছে এরকম কিন্তু আমাদের এখনকার যে মহাদেশগুলো বিভিন্ন এশিয়া, ইউরোপ, আফ্রিকা এইভাবে আছে, এইভাবে ছিল না কিন্তু। ওটা কিন্তু একটাই সুপার কন্টিনেন্ট ছিল, গোটা পৃথিবীর মধ্যে একটাই ভূমি ছিল। ঠিক আছে, এটার নাম কি? প্যানেজিয়া। একটাই সুপার কন্টিনেন্ট ছিল, একটাই ভূমি ছিল, আর চারদিক দিয়ে ছিল জল, চারদিক দিয়ে ছিল জল। এটাকে কি বলা হয়? প্যানথালাসা, প্যানথালাসা বলা হয় বানানটা। ঠিক আছে, তাহলে এই প্যানাজিয়াটা হচ্ছে সব থেকে একটা সুপার কন্টিনেন্ট। সুপার কন্টিনেন্ট মানে একটাই, যত মহাদেশ, এই এশিয়া বলো, ইউরোপ বলো, যাই বলো, আফ্রিকা, এক জায়গাতেই ছিল সবাই, এক জায়গাতে একটা ভূমি ছিল, আর চারদিক দিয়ে শুধু জল ছিল, চারদিক দিয়ে এরকম জল ছিল। বলছে এই অবস্থা থেকে আজকে পৃথিবীর রূপ আলাদা হয়ে গেছে, আজকে পৃথিবীর বিভিন্ন মহাদেশ আলাদা হয়ে গেছে, দেশ আলাদা হয়ে গেছে। বলছে তাহলে কীভাবে আলাদা হলো? বলছে কীভাবে আলাদা হলো, দেখো
বলছে এই তো লেয়ারগুলো তো ভিতরে পড়ে নিয়েছি, যে মেন্টাল আছে, যে কোনো একটা দিয়ে বলছি, ক্রাস্ট আছে, মেন্টাল আছে, তারপরে হচ্ছে কি কোর আছে। বলছে মেন্টাল পার্টটা যখন নড়ছে ওপরের লেয়ারটাতে টান সৃষ্টি হচ্ছে, এটা যখন নড়ছে ওপরের লেয়ারটা তো টান সৃষ্টি হচ্ছে, যখনই টান সৃষ্টি হচ্ছে মিডিল থেকে ভাঙতে শুরু করেছে, ঠিক আছে, মিডিল থেকে ভাঙতে শুরু করেছে। এই মেন্টালের ওপরেই এখানে রয়েছে প্লেট, বিভিন্ন প্লেট আছে, ঠিক আছে, আমরা পড়বো একটু পরে, প্লেটগুলো দেখবো। 7টা মেজর প্লেট, বলা হয় 20 প্লাস ছোটো ছোটো স্মল প্লেট আছে, আর 7টা মেজর প্লেট আছে। বলছে এই প্লেটগুলো মেন্টালের উপরে ভাসছে, যখনই মেন্টাল একটু বেশি নড়ানড়ি করছে প্লেটগুলো দূরে সরছে, কাছে আসছে, তো উপরের ভূমিপৃষ্ঠটাতে টান সৃষ্টি হচ্ছে, দিয়ে ওটা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো এটা যখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, প্লেটগুলো যখন নড়ানড়ি করছে, এগুলো যখন দূরে সরছে, মিডিল থেকে একটা ফাটল সৃষ্টি হয়েছে, ফাটল হয়ে এটা পার্ট আলাদা হয়ে গেছে, এটা পার্ট আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আলাদা হয়ে যায় নিঃসন্দেহে মিডিলে জল ঢুকে যাবে, চারদিকে জল ছিল তো জল ঢুকে যাবে, তাহলে দুটো আলাদা আলাদা ভূমি তৈরি হলো, একটা সুপার কন্টিনেন্ট ছিল, দুটো ভাগে ভেঙে গেল, একটা উত্তরের পার্ট একটা দক্ষিণের পার্ট। এই উত্তরেরটার নাম হয়ে গেল অঙ্গরা ল্যান্ড, নিচেরটা হয়ে গেল গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে। এটা হয়ে গেল গন্ডোয়ানা ল্যান্ড। আর এই যে মিডিলে যে সাগরটা ঢুকে গেল, মিডিলে যে একটা সাগর সৃষ্টি হলো, এটার নাম হয়ে গেল তেথিস সাগর, এটার নাম হয়ে গেল তেথিস সাগর, এটার নাম হয়ে গেল তেথিস সাগর, এটার নাম হয়ে গেল তেথিস সাগর। চারিদিক দিয়ে ছিল জল, যখন ভেঙে দুটো আলাদা দুই দিকে সরে গেল, মিডিলে জলটা ঢুকে গেল, এই সাগরটার নাম দেওয়া হলো তেথিস সাগর। ওপরেরটা হয়ে গেল অঙ্গরা ল্যান্ড, নিচেরটা হয়ে গেল গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে। তাহলে একটা সুপার কন্টিনেন্ট ভেঙে এবার দুটা পোর্শন তৈরি হয়ে গেছে। এবার আমাদের গল্প, এবার দেখতে হবে যে এগুলোকে ভেঙে এবার মহাদেশগুলো আসছে কিভাবে। দুটা ছিল, এখন কেন লেট তো হয়ে গেছে, কিন্তু কেন, বসো, বোঝা গেল স্যার, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এই যে তেথিস সাগর দেখতে পাচ্ছ, এই তেথিস সাগরই স্যার হিমালয়, দেখছো সাগর থেকে হিমালয়ের জন্ম, আসবো সেটাতেও আসবো পরে। তো এই যে ডিভিশনটা হলো, এবার নিচে যে গন্ডোয়ানা ল্যান্ড, এই যে নিচের যে গন্ডোয়ানা ল্যান্ড, এখান থেকেই একটা প্লেট ওপরের দিকে নর্থের দিকে চলা শুরু করলো, এখান থেকে একটা প্লেট নর্থের দিকে চলা শুরু করলো, যার নাম হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এখান থেকেই একটা ইন্ডিয়ান প্লেট, ভাবো এটা তো স্যার ওপরের পার্ট, এর ভিতরে তো প্লেট আছে মেন্টালে, এটা তো আমরা কাস্টের এরিয়াটা দেখছি, ওর নিচে তো প্লেট আছে, প্লেটগুলোর উপরে এটা ভাসছে, প্লেটগুলোর উপরে এটা স্থির হয়ে আছে। বলছি এই নিচের দিক থেকে একটা প্লেট, গন্ডোয়ানা লাইন থেকে একটা ইন্ডিয়ান প্লেট ওপরের দিকে ইউরোপিয়ান প্লেটের দিকে যেতে শুরু করলো, ধীরে ধীরে, এমন না যেতে শুরু করলো ডাটা করে চলে আসে, তা না, অল্প অল্প করে এগাচ্ছে। বলা হয় এদের গতি হচ্ছে বছরে 5 সেন্টিমিটার, মানে 1 বছরে 5 সেন্টিমিটার এসে এইটুকুটাই। তো এইভাবে লক্ষ লক্ষ বছর ধরে ও 5 সেন্টিমিটার করে এগাতে গিয়ে, তাহলে এখান থেকে একটা অংশ যদি এগাতে সামনের দিকে বলতে স্যার সমুদ্রের নিচ দিয়ে, তেথিস সাগরের ভিতর দিয়ে, মাটির ভিতর দিয়ে যাচ্ছে, এগাতে একটা সময় তো এর যে ইউরোপিয়ান প্লেট ওকে তো ধাক্কা মারবে তো এটা গিয়ে যখন এখানে ধাক্কা মারলো, তখন বিভিন্ন কার্যকলাপ শুরু হলো। এত বড় প্লেট, একটা প্লেট মানে একটা প্লেটের ওপর একটা মহাদেশ দাঁড়িয়ে আছে, একটা মহাদেশের থেকেও বড়, এত বড় একটা প্লেট গিয়ে যদি আর একটা প্লেটকে ধাক্কা মারে, তো নিঃসন্দেহে ওখানে কিছু সাইড ইফেক্ট দেখা যাবে। বলছে এই সাইড ইফেক্টটা কী দেখা গেল স্যার, এটাকে যখন মারলো, ধরুন এই দুটো প্লেট, এটা একটা প্লেট আছে, এটা একটা প্লেট আছে, এই যখন মারবে তো এটা যখন ধাক্কা লাগবে তো উঠে যাবে উপরের দিকে, লাগলে উঠে যাবে। বলছে এইরকমভাবে উঠে গেল, এরকমভাবেই যখন উঠলো তৈরি হলো বিভিন্ন পাহাড় পর্বতে। তো এইরকমই একটা পাহাড় তৈরি হলো এই তেথিস সাগর থেকে। বলছে তেথিস সাগরে এতদিনে বিভিন্ন নদীগুলো এসে পলি জমা করতে পলি জমা ফেলে দিয়েছে। এবার মাটি তো নরম, পলি মাটি নরম হয়ে আছে, নদীর জমা হয়েছে, যখনই ধাক্কা লাগলো পলি মাটিগুলো দাঁড়িয়ে গিয়ে তৈরি করলো হিমালয়। তাহলে হিমালয়ের যে মাটিটা, সেটা কিন্তু তেথিস সাগরের মাটি, পলি মাটি, নরম মাটি, এই জন্য দেখবে হিমালয় খুব ভঙ্গুর,
ঠিক আছে, হিমালয়ের আয়তন এখনও বাড়ছে, হিমালয় এখনও বাড়ছে, অল্প অল্প করে বাড়ছে। এই যত ধাক্কা একটু একটু করে ধাক্কা লাগছে, এও একটু করে চাপ দিচ্ছে নিচ থেকে, হিমালয় আস্তে আস্তে বড় হচ্ছে। তো হিমালয় কিন্তু এখনও বড় হচ্ছে। তো এটা গেল। আচ্ছা, এবার যখন এটা যখন ধাক্কা মারছে, এটা তো পাহাড়ের গল্প গেল, নিঃসন্দেহে এদের মধ্যেও বিভাজন তৈরি হবে। তো এটাও ভাঙছে, বিভিন্ন রকমভাবে ভাঙছে, ভেঙে ভেঙেই তৈরি হলো, ভেঙে ভেঙেই তৈরি হলো বিভিন্ন মহাদেশের, বিভিন্ন মহাদেশে। বলছে এখনও কিন্তু ভাঙছে। আফ্রিকার যদি স্যার চিত্র দেখো, দেখাচ্ছি স্যার, আফ্রিকার যদি চিত্র দেখো, আফ্রিকা মহাদেশ কিন্তু আর কয়েক বছর পর, কয়েক বছর না মোটামুটি আর, হ্যাঁ কয়েক বছরই ধরতে পারো, আমরা যদি কপাল ভালো থাকে মরার আগে দেখতে পাবো যে আফ্রিকা মহাদেশ ভেঙে দুভাগে ভাগ হয়ে গেছে। প্রায় আফ্রিকা মহাদেশে 4000 কিলোমিটার একদম ফাটল হয়ে গেছে, মানে ওটা আলাদা হয়ে যাবে। দেখো মানে এটা হচ্ছে একটা ফিউচার ইমেজ দেওয়া হয়েছে আফ্রিকার। এই পোর্শনটা কিন্তু এখন জয়েন্ট লেগে আছে, বলছে এখান দিয়ে এমন ফাটল ধরেছে যে ফাটলটা আর মেকআপ হবে না, এই ফাটলটা ধীরে 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 এইভাবে হয়ে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। এর যদি অরিজিনাল চিত্রটা দেখো, এটা ফিউচার ম্যাপ যে আফ্রিকা এরকম হয়ে যাবে আর কিছু বছর পর। আর ফাটলটা দেখো, ফাটলটা কেমন হয়েছে আফ্রিকাতে। দেখছো, এটা স্যার একটা জমির ফাটল না, এটা প্রায় 4000 কিলোমিটার ধরে এরকম ফেটে গেছে আফ্রিকা মহাদেশ। এবার এরকম দিনে দিনে প্রত্যেক বছর কিন্তু 5 সেন্টিমিটার করে বাড়ছে ফাটলটা। এবার স্যার 5 সেন্টিমিটার তাহলে তো অনেক বছর লেগে যাবে না, অনেক বছর লাগবে না। এটা যখন ফাটতে ফাটতে সাগরের সাথে কানেক্ট হয়ে যাবে, তখন আর বেশি দেরি লাগবে না। যখন জল একবার ঢুকে যাবে, জল ঢুকে ওকে ঠেলে নিয়ে চলে যাবে। একবার ফাটলটা গিয়ে যদি সাগরের সাথে, অনেক দূর হয়ে গেছে অলরেডি, 4000 কিলোমিটার মধ্যে এটা ফেটে গেছে। এটা তো আর সিমেন্ট বালু দিয়ে আর এটাকে তো ভরা সম্ভব না, একদম পৃথিবীর কোর থেকে ফাটছে এটা, এটাকে তো আর ভরতে পারবে না। এটা আস্তে আস্তে এই পোর্শনটা আলাদা হয়ে যাবে, এই পোর্শনটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সার্চ করবে গুগলে দেখবে কে গিয়ে সেলফি তুলছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া এশিয়ারই পার্ট ছিল, ওটাও আলাদা হয়ে গেছে। এখন আমি কেমন করে বলো বলে তো, তোমার ওটাই টেনশন, কার বাড়ি ডুবে গেল। স্যার কার জমি ছিল, জমির একটা পোর্শন আলাদা মহাদেশ আর একটা পোর্শন আলাদা মহাদেশে হয়ে যাবে, যার জমি ছিল। ঠিক আছে, আচ্ছা এবার হ্যাঁ বসো। এবার স্যার একটু প্লেটগুলো দেখি। এই দেখো স্যার, বলছে 7টা মেজর প্লেট আছে, বাদ বাকি কিছু কিছু ছোটো ছোটো মাইনর প্লেট আছে। 7টা মেজর প্লেট স্যার দেখো। স্যার এদিকে দেখো স্যার, প্যাসিফিক আমাদের প্রশান্ত মহাসাগরীয় প্লেট, স্যার আন্টার্কটিক প্লেট, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা প্লেট। এদিকে চলে আসে স্যার আফ্রিকান প্লেট। দেখো আফ্রিকান প্লেট দেখতে পাচ্ছ স্যার, আফ্রিকান প্লেট কিন্তু অনেক বড়, এমন না যে স্যার শুধু আফ্রিকা মহাদেশ বাদ দিয়েও জলাভূমিতেও কিন্তু প্লেটগুলো আছে। হ্যাঁ, জলাভূমিতেও কিন্তু প্লেটগুলো রয়েছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল স্যার আফ্রিকান প্লেট। দেখো চলে আসো ইউরেশিয়ান প্লেট, নিচের দিকে অস্ট্রেলিয়ান প্লেট। এটা হচ্ছে 7টা মেজর প্লেট। এবার ছোটো ছোটো প্লেট অনেক আছে, ইন্ডিয়ান প্লেট আছে, আরাবিয়ান প্লেট আছে, তুমি এদিকে চলে আসবে স্যার নাজকা প্লেট আছে, এরকম প্রচুর প্লেট আছে, কিন্তু মেন্স বড় বড় 7টা প্লেট আছে। বলছে এই যে ইন্ডিয়ান প্লেটটা দেখতে পাচ্ছ স্যার, এটা অস্ট্রেলিয়ান প্লেট। এই ইন্ডিয়ান প্লেটটা 2002 সালের দিকে গিয়ে একটু খোঁচা মেরে দিয়েছিল অস্ট্রেলিয়ান প্লেটকে নিচের থেকে। এটা স্যার ওপরের ভাগ, ওপরে তো নয় নিচে আছে, গিয়ে নিচ থেকে খোঁচা মেরে দিয়েছে অস্ট্রেলিয়ান প্লেটকে। যখনই অস্ট্রেলিয়ান প্লেটকে এই জায়গাতে খোঁচা মেরেছে, বলছে যখন গিয়ে ইন্ডিয়ান প্লেট গিয়ে এখানে যখন অস্ট্রেলিয়ান প্লেটকে খোঁচা মেরেছে, তখন নিঃসন্দেহে এখানকার যে জলাভূমি, এই জলাভূমিতে একটা ভূমিকম্প হবে। এবার জলাভূমিতে যেখানে ভূমিকম্প হলো সেটা তো ঠিক আছে, জল সামনে নিল, কিন্তু এর প্রভাবটা এই জলের ভূমিকম্পর ঢেউটা তো পাশে গিয়ে স্থলভাগে পড়বে। তো এই স্থলভাগে যখন এখানকার ঢেউটা এসে পড়লো, 2002 সালে সুনামি হলো, পুরো ইন্দোনেশিয়া এই পোর্শনটাকে পুরো ডুবিয়ে দিল। ঠিক আছে, লাখ লাখ লোক মারা গেল। আর এটা তো মানে টাইম দিবে না, এখনই ভূমিকম্প হয়েছে, একদম
আধা ঘন্টার মধ্যে ঢেউ একদম এসে পুরো শহরকে তলিয়ে নিয়ে চলে গেল। তো এটা 2002 সালে কিন্তু ইন্দোনেশিয়াতে এই কারণে কিন্তু হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে। এখন যদিও আমরা অ্যাডভান্স হয়ে গেছি, এখন আমরা আগে থেকেই মোটামুটি প্রেডিক্ট করতে পারি, কারণ প্লেট কত কাছাকাছি চলে এসছে, ধাক্কা লাগতে পারে, সুনামি হতে পারে, এরকম একটা প্রেডিকশন করা যায়। তো যাই হোক স্যার, এটা ছিল আমাদের এই প্লেটের গল্প। ঠিক আছে, চলো স্যার চলে এসছে, পরের দিন এখান থেকে করব। আর একটা ক্লাস লাগবে, তাহলে এটা শেষ হয়ে যাবে।